Record. আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাথমেটিক্স এর হচ্ছে ছয় ছয় নম্বর ক্লাস। আমাদের টপিক হচ্ছে আজকে সেট এবং ফাংশন, যেমনটা দেখতে পাচ্ছেন। তো সেট এবং ফাংশনের যে বিষয়টা সেটা হচ্ছে সেট থেকে সবসময় একটা কোয়েশ্চেন থাকে কমন। বিসিএস এ সব বিসিএস এ আসে সেট থেকে। সেটের কোয়েশ্চেন গুলো সহজ হয়, তারপরেও যেহেতু সব বিসিএস এ আসে, এখান থেকে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা জরুরি। সেট থেকে আমরা কোয়েশ্চেন পেয়েই থাকি। আর ফাংশন থেকে সব সময় থাকে না, তবে ফাংশন যখন একটু কোয়েশ্চেনটা ধরেন মডিফাই করতে চায় বা একটু যারা কোয়েশ্চেন করে ওদের মনে হয় যে একটু টাফ করি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে ফাংশন থেকে কোয়েশ্চেন করে। তো আমরা ফাংশনেরও মোটামুটি ধারণা রাখবো। আর সেট তো অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, কারণ সেট থেকে কোয়েশ্চেন হবে এটা মোটামুটি শিওর। তো ক্লিয়ারলি আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু বললেন। জি আপু, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, থ্যাংক ইউ। আহ এখানে হচ্ছে সেট নিয়ে আমরা প্রথমে কথা বলবো। সেট সেট মানে যে কোনো কিছুর সেট, যে কোনো কিছুর কালেকশন। যে কোনো কিছু আপনি যদি একটা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দেন, সেটাকে একটা সেট বলা যাবে। তো শুধু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুও যদি না থাকে, সেটাকেও একটা সেট বলা যাবে, সেটার নাম হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটটাকে আমরা ওড়ি দিয়ে লিখি, বা ফাঁকা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তো বিষয় হচ্ছে এই সেটের মধ্যে উপাদানগুলো আসলে কেমন হয়। সাধারণত অনেকেই মনে করে যে সেটের মধ্যে বোধহয় শুধু নাম্বার থাকে, নাম্বার থাকে, ইত্যাদি ইত্যাদি নাম্বার থাকে। আসলে না, সেটের মধ্যে যে কোনো কিছু রাখা যেতে পারে। যেমন একটা ক্লাসের স্টুডেন্টদের একটা সেট হতে পারে, তাইলে ওই সেটের মধ্যে উপাদানগুলো থাকবে স্টুডেন্টদের নাম। যেমন রহিম, করিম, তারপরে হচ্ছে যে কেউ একটা, তাদের নামগুলা সেটটা থাকবে হচ্ছে আমার এই সেটের ভিতরে। এমন হতে পারে যে আপনি ডিনার সেটের একটা সেট, ডিনার সেট বললে বুঝতে সুবিধা হয়। ডিনার সেটের এই সেটের মধ্যে কি কি উপাদান থাকতে পারে, কাপ থাকতে পারে, পিরিচ থাকতে পারে, তারপরে যা খুশি ওর মধ্যে যা যা উপাদান পাওয়া যায়। তো সবকিছুই আসলে আমার সেটের মধ্যে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে সেটটাকে আমরা এই যে এভাবে তালিকা পদ্ধতিতে লিখতে পারি। তালিকা পদ্ধতি মানে হচ্ছে আপনারা এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সেট গুলোর উপাদানগুলো দিয়ে দিবেন, এটাকে বলা হয় হলো তালিকা পদ্ধতি। তালিকার মতো করে করবেন। আর একই জিনিস আপনি সেট বিল্ডিং পদ্ধতিতে করতে পারেন, এই যে নাম্বার গুলো যেমন আমরা এখানে দিছি। তো সেট বিল্ডিং পদ্ধতিতে আসলে কিভাবে লিখতে পারেন মনে করেন, একটা উদাহরণ দিই। মনে করেন আমি এখানে লিখলাম 2 থেকে 2, 3, 4, 5 পর্যন্ত লিখলাম। এটাকে আমি সেট বিল্ডিং ফর্মে কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো এক্স, এই চিহ্নটার মানে হচ্ছে এমন যেন বা সাচ দ্যাট। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এক্স সাচ দ্যাট, এক্সটা হচ্ছে আমার এখানে কি, দুই, 2 থেকে বড় বা 2 এর সমান, আর 5 থেকে ছোট বা 5 এর সমান। এই সেটটাকেও যদি আমি ভাঙাই, তাইলেও তো আমার এই সেটটাই আসে না? তাহলে আমরা একই জিনিসকে দুইটা ফরম্যাটে লিখতে পারি। যদি পারি তাহলে একটাকে বলবো আমরা তালিকা পদ্ধতি, আর একটাকে বলবো সেট বিল্ডিং পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি বাংলায় বললে। তো এভাবে আমরা সেট গুলাকে লিখতে পারি। তো এখান থেকে আমরা আসলে মেইনলি জানবোটা কি, এখান থেকে আমরা কি জানবো সেটা একটু বলি। সেটের কয়েকটা ফরম্যাট আছে, সেটা একটু জানতে হবে। লাইক অসীম সেট কোনটা, সসীম সেট কোনটা, এগুলো নাম শুনলে বোঝা যায়। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদানগুলোকে আপনি গুনতে পারবেন না। যেমন সকল স্বাভাবিক সংখ্যার একটা সেট আছে, সেটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। এন দিয়ে প্রকাশ করা হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট। এই সেটটা অসীম সেট, কারণ এর মধ্যে কত পর্যন্ত আছে, মানে শুরু হইলো মনে করেন 1 থেকে, কিন্তু লাস্টে গিয়ে এটা কত পর্যন্ত আছে এর কোনো আসলে ইয়াত্তা নাই। এটা হলো ইনফিনিটি পর্যন্ত আছে, এটাকে আমরা বলবো অসীম সেট। আর একটু আগে যে সেট গুলা লিখলাম, যেটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, সেটা যত বড় সংখ্যাই হোক, আমি যদি 1 থেকে শুরু করে
বড় 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 সংখ্যা নিয়ে লাস্টে গিয়ে মনে করেন 10⁶ লিখি, সেটাও তো সসীম। সসীম মানে গুনতে পারা যাবে এইরকম একটা সেট। তো এটা একটা গেল। এবার আসেন আরেকটু ভিতরের দিকে ঢুকবো, একটা সেট থেকে আসলে কি কি তৈরি করা যায়। একটা সেট থেকে উপসেট তৈরি করা যায়। ওই যে একটু আগে যেমন একটা সেটের কথা বললাম, মনে করেন লিখলাম 5, 7, 10, 15। এই সেটটা থেকে উপসেট তৈরি করা যায়। উপসেট কিরকম হবে দেখেন, প্রথম কথা হচ্ছে উপসেট যখন আমরা লিখবো তখন আমরা এইভাবে বড় একটা ব্র্যাকেট আগে দিয়ে নিব। এবার ভিতরে যতগুলা সেট লিখবো সবাইকে উপসেট হিসেবে লিখবো। তাহলে প্রথমে কোনটা উপসেট হতে পারে? 5 হতে পারে, তারপরে 7 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। আচ্ছা লিখলাম না, যাই হোক এই একটা একটা করে নিয়ে উপসেট হতে পারে। এবার দুইটা দুইটা করে নিয়ে উপসেট হতে পারে, 5, 7 হতে পারে, তারপরে 7, 10 হতে পারে। এভাবে দুইটা দুইটা করে নিয়ে উপসেট হবে। এবার তিনটা তিনটা করে নিয়েও উপসেট হবে। তারপর লাস্টে গিয়ে এই চারটারে নিয়েও একটা উপসেট লেখা যেতে পারে। আপনি হয়তো বলবেন যে এই চারটা তো মেইন সেটেই ছিল, তাহলে এটা উপসেট কিভাবে হয়? এটা উপসেট হয় প্রত্যেকটা সেট হচ্ছে নিজেই তার একটা উপসেট, এটা মনে রাখবেন। আর প্রত্যেকটা সেটের একটা কমন উপসেট হচ্ছে ফাঁকা সেট। এখান থেকে আপনি কোনো এলিমেন্ট না নিয়েও একটা উপসেট বানাতে পারেন, সেটাকে বলবেন ফাঁকা সেট। তাহলে এই সেটের যতগুলো উপসেট সম্ভব তার সাথে যোগ হইল কে ওই সেটটা নিজেই এবং একটা ফাঁকা সেট। তাহলে আপনি জানবেন যে আমাকে যখনই উপসেট বানাইতে হচ্ছে গুনবো আমি সেই সেটের সব উপসেটকে তো ধরবোই, তার মধ্যে সেই সেটটা নিজেও থাকবে এবং ফাঁকা সেটও থাকবে। এবার আসেন তাহলে প্রকৃত উপসেট কাকে বলে। প্রকৃত উপসেট হচ্ছে এই সেটটারে বাদ দিব। এই যে মেইন যে সেটটা আমি পাইছিলাম সেটারে তো আমি উপসেটের মধ্যে রাখছি। প্রকৃত উপসেট হচ্ছে এটাকে বাদ দিয়ে বাকি সব যে উপসেট গুলো আছে তাদেরকে আমরা বলবো প্রকৃত উপসেট। এইটা যখন কোয়েশ্চেন আসে তখন মানুষের ভুল হয়ে যায়, মানুষ এখান থেকে সূত্র দিয়ে বের করে। মনে করেন আমি আপনাকে বললাম যে এই সেটটার কয়টা প্রকৃত উপসেট হবে, তখন আমি অপশনে দিলাম মনে করেন অনেকগুলো অপশন দিলাম। এখন আপনি তার মধ্যে আসলে কোনটা নিবেন? উপসেট বের করার যে সূত্র সেটা হচ্ছে 2⁴n। 2⁴n, এন মানে কি কয়টা আছে এখানে এলিমেন্ট? 1, 2, 3, 4। তাহলে এই সেটের উপসেটের সংখ্যা হবে হচ্ছে 2⁴। 2⁴ করলে কত আসে? 2 × 2 = 4, 4×4 = 16 না? তো এই যে 16, এটা হচ্ছে এই সেটের উপসেটের সংখ্যা। এবার প্রকৃত উপসেট হলে কি হবে? তাহলে 16 থেকে 1 বিয়োগ যাবে, হবে হচ্ছে 15। অনেকেই অ্যান্সার 16 দেখায় বলে দেখা যায় যে ভুল হয়ে যায় লাস্টে গিয়ে। এটা আপনারা খেয়াল রাখবেন। প্রকৃত উপসেট লিখছে নাকি উপসেট লিখছে এটা দাগানোর আগে ভালো মতো পড়ে নেবেন। এটাই হচ্ছে সেটের মধ্যে সামান্য একটু ট্রিক্স। ওকে, এখন উপসেট তো দেখতেছি, উপসেটটাকে আমরা হচ্ছে মনে করেন কি ধরনের হতে পারে। আপনি যদি একটা উপসেটের কথা আমরা যেভাবে দেখলাম, এবার আমরা যদি একটা সার্বিক সেট হিসেবে চিন্তা করি। সার্বিক সেট মানে ইউ দিয়ে সাধারণত প্রকাশ করা হয়, অন্য কিছু দিয়েও প্রকাশ করা যেতে পারে, সমস্যা নেই। সার্বিক সেট হচ্ছে এর মধ্যে সবাই থাকবে। একটা সময় আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, তাদের সবাই থাকবে হচ্ছে সার্বিক সেটের মধ্যে। সেখান থেকে আমি অন্যান্য উপসেট বের করে কাজ করতে পারি। কেমন হতে পারে? এখন যদি আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উপদেষ্টাদের নিয়ে কথা বলি, প্রধান উপদেষ্টার সাথে সাথে সহযোগী উপদেষ্টা আছে কতজন, তাদের সার্বিক সেট হবে, তারা সবাই এই সেটের মধ্যে থাকবে। এবার যদি আমি বলি যে আমি একটা এ সেট এখান থেকে বের করব, এই এখানে উপদেষ্টা যারা ছিল তাদের মধ্যে নারী কারা আছে, তাদের সেটটা হলো এ। তাহলে এখানে সব নারী যারা আছে আমাদের ওই রেজওয়ানা হাসান টাসান সবাই মিলে এই সেটের মধ্যে চলে আসবে। তখন আমি এটাকে একটা উপসেট বলবো এবং এটা একটা বিশেষ উপসেট হবে যে আমি আমার সার্বিক সেটটা হচ্ছে তার মধ্যে সবাই আছে। আর আমি শুধুমাত্র যখন ক্লাসিফাই করার চেষ্টা করতেছি তখন এখান থেকে আমি উপসেট নিয়ে নিয়ে কাজ করতে পারি। ঠিক তো? তো এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি আইডিয়া। যখন আমি এ প্রাইম লিখবো তখন এই এ প্রাইমের নাম হচ্ছে ইউ বাদ এ। ইউ থেকে একে বাদ দিতে হবে, এর যারা উপাদান আছে তাদের সবাইকে আমি ইউ থেকে বাদ দিলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার কি? এ প্রাইম। ঠিক আছে? এটা আপনারা উদাহরণ যখন আমরা যাব তখন বুঝতে পারবেন, জাস্ট এখানে আইডিয়া গুলা দিচ্ছি। যাই হোক, এই সেট করতে গেলে আমাদের দুটো সূত্র মনে হয় জানতে হবে, সেটা আপনারা অলরেডি জানেন। তারপরেও একটু দেখাই। ডি মর্গানের দুটো সূত্র আছে, ওই যে প্রাইম দিয়ে বললাম না? তো আমি যদি সার্বিক সেট আমার কাছে ইউ দেয়া থাকে, সেখান থেকে এ এবং বি আমি দুইটা সেট বের করতে পারি, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে আপনাদেরকে আগে একদিন বলছিলাম, ইউনিয়ন মানে হচ্ছে সব
কমন উপাদান সহ সব উপাদানগুলা থাকবে। এ আর বি এর মধ্যে যা যা উপাদান আমার আছে কাউকে আমি ডাবল দিব না, কিন্তু প্রত্যেকে যাতে উপস্থিত থাকে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন যারা আছে তাদেরকে নিয়ে আমরা যে সেটটা পাবো সেটা হবে ইন্টারসেকশন। তো এই এ ইউনিয়ন বি এটা আমি নির্বাচন করার পরে যদি আমি ইউ থেকে সেটারে বাদ দিই, তাহলে সেই জিনিসটা হবে এ ইউনিয়ন বি এর প্রাইম। তখন ডি মর্গানের সূত্র অনুযায়ী, ডি লিখে রাখি এই পাশে, ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো যে এটা হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আবার একইভাবে আমরা যদি এখানে ইন্টারসেকশনটা নিই, মানে ইউ থেকে আমি এ ইন্টারসেকশন বি বাদ দিব, তারপরে সেটা হয়ে যাবে প্রাইম। এটার যে মানটা সেটা হবে হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই দুটো সূত্র একটু মনে রাখবেন, এটা আপনি যে কোনো সেট দিয়ে আপনি হচ্ছে এটা প্রমাণ করে দেখতে পারেন। আপনি যে কোনো একটা সেট নেন, ইউ এর মানটা ধরেন 1 থেকে 10 পর্যন্ত, তারপর এ এর মানটা ধরেন হচ্ছে মনে করেন 1 থেকে 5 পর্যন্ত, তারপর 6 থেকে 8 পর্যন্ত বা 7 পর্যন্ত বি এর মানটা ধরেন। এবার আপনি এই কাজগুলো করলে দেখবেন সেম সেম মান আসে। প্রথমে এ ইউনিয়ন বি বের করবেন, বের করার পর সেটার ইউ থেকে বাদ দিলে কি থাকে, ইউ যে সেটটা সেখান থেকে আমি ইউনিয়ন বি যা মান পাইছি ওগুলো বাদ দিয়ে দিব। দিলে যা থাকে পরবর্তীতে দেখবেন এ এর আলাদা করে প্রাইম, বি এর আলাদা করে প্রাইম, এগুলো যদি বের করেন তাহলে হচ্ছে সেটার মানটা এর সমান হবে। এই সূত্রটা আমি জাস্ট লিখে রাখলাম, প্রয়োজন বোধে ব্যবহার করা যাবে। তো এখন আমরা সেটের বেসিক আলোচনাগুলো অনেক বেশি না বাড়ায় যদি একটু উদাহরণের দিকে যাই, উদাহরণের দিকে গেলে আমার মনে হয় বুঝতে সুবিধা হয় যে আসলে জিনিসটা কি দাঁড়ায়। বিষয় হচ্ছে কি ধরনের ম্যাথ আসছে বিসিএস গুলাতে, 46তম বিসিএস এ কি ম্যাথ আসছে। ম্যাথ আসছে হচ্ছে এর মানটা হলো, এই যে সেট বিল্ডিং পদ্ধতি একটু আগে দেখালাম ওইভাবে ওরা দিছিল যে এক্সটা এমন যেন এক্স এর মানটা হচ্ছে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, বিভাজ্য, এবং এক্সটা হচ্ছে আমার 150 থেকে ছোট, 150 আর কি এই জায়গাটায় লিখে দিই একটু ভালো করে, 150 থেকে ছোট হবে এবং 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। এবার আপনি এখন কি করবেন জানেন, আপনাদের মানে আমি যেটা বলি সাধারণত মানুষ কি করে, এই 5 দিয়ে কারা বিভাজ্য 150-এর ছোট সেগুলারে বাইর করে, তারপর 7 দিয়ে কারা বিভাজ্য 150-এর ছোট সেগুলারে বাইর করে। এবার এতগুলা বাইর করে তার মধ্যে থেকে কমন গুলা তারা নির্বাচন করে, করার পরে বলে দেয় যে এখানে পি এর মান কত সেটা জানতে চেয়েছে, মানে পাওয়ার সেট কত সেটা জানতে চেয়েছেন। তা আগে সেটটা বের করার জন্য আপনি যদি এত কষ্ট করেন তাহলে আপনি পাওয়ার সেট বের করতে করতে আপনার অনেক সময় লেগে যাবে। তো এই ম্যাথটা আপনি সহজে কিভাবে করতে পারেন, 5 এবং 7 উভয়কে দ্বারা বিভাজ্য সংখ্যা যারা হবে তারা 5 এবং 7-এর লসাগু কত, 5 7 35 না, তারা 35 দ্বারা বিভাজ্য হবে, বুঝছেন। এটা হচ্ছে যারা স্মার্ট একটু তারা এইভাবে করবে অঙ্কটা, যে আমি 5 এবং 7 উভয়কে দ্বারা বিভাজ্য সংখ্যা চাচ্ছি, তাহলে 35 দিয়ে বের করলেই তো হয়। 5 এবং 7-এর লসাগু যেহেতু 35, তাহলে এই 35 দ্বারা যারা বিভাজ্য হবে তারা অবশ্যই 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। তো 35 দ্বারা বিভাজ্য 150-এর থেকে ছোট, এবার আমার কাজটা সহজ হয়ে গেল। তাহলে এই সেটের মধ্যে, এই সেটটার মধ্যে কারা কারা আসতেছে এখন দেখেন। 35 নিজে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 35-এর ডাবল কত 70, 70ও 5 এবং 7 দ্বারা বিভাজ্য। এবার আসেন তার ডাবল কত 105 মনে হয়, এটাও 5 এবং 7 দ্বারা বিভাজ্য। আমি এবার নির্বাচন করতেছি 35 দিয়ে কারা বিভাজ্য, যারা 150-এর থেকে ছোট। এবার তারপরে আবার 35 একটা ইয়া করেন, 3 35-এ 105, 4 35-এ 140 মনে হয়। তো এবার আর আমি আরেকবার 35-কে বসাতে পারতেছি না, 150-এর ছোট 140 পর্যন্তই ধরা যাচ্ছে। তাইলে 4টা সংখ্যা পাইছি আমি মাত্র এরকম যারা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে এবং 150-এর থেকে ছোট। এই জায়গাগুলো না বুঝলে একটু কথা বলেন, মনে হয় বুঝতে পারবেন ইজি। তো এ সেটের আমার এলিমেন্ট আছে হচ্ছে 1 2 3 4, 4টা। তা আমি বলছিলাম পাওয়ার সেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার এন, তা 2 টু দি পাওয়ার এন কত 4, 4টা যদি আমার উপাদান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 4। 2 এর মাথায় আমি সংখ্যাটা বসাই দিব যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে যা অ্যান্সার আসে তাই 16। এই অঙ্কটার অ্যান্সার হলো 16, এটাই আসছে পরীক্ষায়। এটা বুঝছেন নাকি একটু বললেন। জি আপু বুঝছি। আপু একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ক্যালকুলেটর কি নিতে দিবে? না না, নর্মাল প্রিলিমিনারি ক্যালকুলেটর। পারবেন না, ক্যালকুলেটর নিতে পারবেন না। এই এই কারণে যাদের হচ্ছে মনে করেন ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হয়,
মানে হাতে লিখে লিখে বড় করে ক্যালকুলেশন করতে হয়, তারা একটু মুখে মুখে করার চেষ্টা করেন, এটা ইজি আছে, মুখে করতে পারবেন। আপনি গুণ ভাগটা বেশি প্র্যাকটিস করলে এটা মুখে মুখেই হয়ে যাবে। আর মুখে আর খাতায় কি রাফ করা যায় বা কিছু? রাফ করা যায়, রাফ করা যাবে। খাতা বলতে ওই প্রশ্নের সাইড দিয়ে ছোট ছোট করে রাফ করতে পারবেন, যতটুকু জায়গা থাকে ফাঁকা ওইটুকুই। তবে ক্যালকুলেটর ব্যবহার করার চিন্তা বাদই দিবেন, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। রিটেনে একটা নিতে দেয়, তাও হচ্ছে আপনার ওই যে ইয়া ক্যালকুলেটর, রিটেনে ওই যে নন সাইন্টিফিক খেলনা টাইপের ক্যালকুলেটর আছে না, ওইগুলা ব্যবহার করতে দেয়। নেয়া না নেয়ার সময় আলাদা। যাই হোক, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি। এটাও বিসিএস এর কোয়েশ্চেন, আমি দেখাচ্ছি বিসিএস এর কোয়েশ্চেন আসলে কিরকম আসে এটা দেখাচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন যখন, তখন শুধু বিসিএস না সব ধরনের ম্যাথই প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে একটা ক্লাসের মধ্যে যতটুকু ম্যাথ দেখাই দিতে পারি, তার আপনাদের উচিত তার 10 গুণ ম্যাথ বাসায় প্র্যাকটিস করা, যদি ম্যাথ নিয়ে আসলে ভালো করতে চান। আচ্ছা, 45 বিসিএস এর কোয়েশ্চেন হচ্ছে এ এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এটা লিখলে চলে, না লিখলেও চলে, একই জিনিস বুঝাইতো। তাও এক্স একটা স্বাভাবিক সংখ্যা, সাচ দ্যাট মানে এমন যেন এক্স এর মানটা কেমন হবে, এক্স স্কোয়ার -5x -14 = 0। তাহলে কি, আমি এ এর মানটা বাইর করতে গেলে আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এক্স এর মানটা এমন যেন এটা = 0, তাহলে এক্স এর মান আমি এখান থেকে কি পাবো, এটার মিডল টার্ম ব্রেক করবো। মিডল টার্ম ব্রেক করতে তো পারেন মনে হয়, পারেন নাকি পারেন না? x² -5x -14 = 0। মিডল টার্ম ব্রেক হচ্ছে এই যে এখানে 14 আছে আর এক্স এর সামনে তো কিছু নাই, তাহলে আমি শুধু 14 কে ভাঙায় 5 বানানোর চেষ্টা করব। আর সামনে অবশ্যই মাইনাস সংখ্যাটা থাকতে হবে। তাহলে x² আমি 14 কে ভাঙালে কি পাই, 7 দুগুণা 14, 8 তো কোনোভাবে একে ভাঙা যায় না। তাহলে আমি -7x লিখবো, কারণ আমার -5x লাগবে। -7x লিখলে আর +2x লিখলে এটা হয়ে যায় -5x। এটা মিলাইতে হবে ইকুয়েশনের সাথে, বুঝছেন? তারপর 14 = 0। এখানে যদি এক্স এর সামনে কিছু থাকতো, মনে করেন 2 থাকতো, তখন আমি 14 দুগুণা 28, এই 28 কে ভাঙায় আমার 5 বানাইতে হতো। এক্স এর সামনে কিছু নাই বলে বেঁচে গেছি, 14 দিয়ে ভাঙাচ্ছি, বুঝছেন? মিডল টার্ম ব্রেকটা হচ্ছে এরকম। লাস্টে যে সংখ্যা আছে আর এই এক্স এর সামনে যে সংখ্যা থাকবে, x² সামনে, সেইটার গুণ করে আপনি মাঝখানের সংখ্যাটা বানাবেন, ভাঙায় আর কি। তো এখানে 14 ছিল, 7 আর 2 দিয়ে ভাঙালে ইজিলি হয়ে গেছে। এবার দেখেন, তাহলে এক্স এর কমন নিলে x-7 থাকে, +2 কমন নিলেও x-7 থাকে। এটারে বলে মিডিল টার্ম ব্রেক। এই যে মিডিলে যে টার্মটা আছে এটারে ভাঙলে ইজি হয় আমাদের মান বের করতে। তো এখানে x-7 দুই জায়গা থেকে কমন নেওয়া যায়, কমন নিলে থাকবে হচ্ছে কি x+2। এগুলা আপনারা ইজি ক্যালকুলেশন, এগুলো এমনিতেই পারার কথা। তো এখানে এই দুইটা টার্ম =0, তার মানে এইটা =0, এটা =0। যে কোনো জিনিস দুইটার গুণফল যদি 0 হয়, মনে করেন এক্স আর ওয়াই যদি 0 হয়, তার মধ্যে যে কোনো একটাই 0 হতে পারে, এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। তাহলে এক্স এর মান আসবে কত, 7 আর -2। মনে করেন 7 আসবে আর -2 আসবে। কিন্তু এখানে যেহেতু বলে দিছে এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, তা -2 তো আর স্বাভাবিক সংখ্যা না। এই মাইনাস মানে এক্স বিলংস টু এন যদি বলে না দিত, তাহলে আমরা এই এ সেটটার মধ্যে দুইটাকেই নিতে পারতাম, ঠিক আছে? তখন আমি 7 - 2 নিতে পারতাম। কিন্তু বলছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা, তো মাইনাস তো আর স্বাভাবিক সংখ্যা না, এই জন্য এর মানটা হবে এখানে শুধুমাত্র 7। এটাই অ্যান্সার। তো এটা ছিল একটা বিসিএস এর কোয়েশ্চেন, এরকম অনেক কোয়েশ্চেন আছে। আমি হচ্ছে সেটের মধ্যে থেকে জানি না আর কি দেখালে আপনাদের জন্য ভালো হবে। মনে করেন 36 বিসিএস একটা কোয়েশ্চেন, সেটাও খুবই ইজি, ওই পাওয়ার সেটই বের করতে দেয় বেশিরভাগ। ওই 36 বিসিএস কোয়েশ্চেন দিছিল যে এক্স such that এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা, আর হচ্ছে এক্সটা আমার 5-এর সমান বা 5-এর থেকে ছোট। তো এবার বলেন মৌলিক সংখ্যা কারা, যাদেরকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধু এক এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তা এক নিজে একটা মৌলিক সংখ্যা, ঠিক তো? তারপর 2 একটা মৌলিক মৌলিক সংখ্যা। তারপরে হচ্ছে আহ না, 2 মৌলিক সংখ্যা, হ্যাঁ 2 মৌলিক সংখ্যা। এককে মৌলিক সংখ্যা আসলে ধরা যায় না, এখানে এককে আসলে মৌলিক সংখ্যা ধরা যায় না, এক নিজে একটা ইউনিট। মৌলিক সংখ্যা যদি আমরা বলি, এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ হইতে হবে। এক তো আসলে এক দিয়ে ভাগ হয় ঠিকই, কিন্তু একের আর কোনো
মানে এক্সিস্টেন্স নাই। এক হইতেছে একটা ইউনিট সংখ্যা, তো এককে আমরা বাদ দিতে পারি, মৌলিক সংখ্যা না হলে। এখানে দুইকে ধরতে পারি মৌলিক সংখ্যা, তিনকেও ধরতে পারি, তিনকে এক দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায়। আবার পাঁচকেও ধরতে পারি, পাঁচকেও ধরতে পারি, হ্যাঁ পাঁচকে ধরতে পারি। তাহলে এই যে আমার দুই তিন পাঁচ, তাহলে এলিমেন্ট হলো কয়টা এ সেটের মধ্যে? তিনটা। তাহলে আমার পাওয়ার সেটের এলিমেন্ট হবে কয়টা? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 বসবে তাহলে। একটা দুইটা তিনটা, তাহলে এটার মানটা হয়ে যায় হচ্ছে 8। ওকে, তো এর উপাদান সংখ্যা হলো 3, আর হচ্ছে আমার পাওয়ার সেট উপাদানের সংখ্যা হবে হচ্ছে 8। এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, এই গেল একটা ম্যাথ। এইরকমই আসলে ইজি ম্যাথ গুলাই থাকে। বিসিএস এর ম্যাথ অনেক বেশি কঠিন না, কিন্তু ওই যে প্রকৃত উপসেট আর উপসেট যখন আসবে তখন আপনার হচ্ছে ওইটা একটু মাথায় রাখবেন, খেয়াল করবেন, প্রশ্ন বারবার করবেন, ওখানে প্রশ্নের মধ্যেই একটু দেখা যায় যে এই ধরনের ইয়া থাকে। ওকে, আরো কি ধরনের একটু কঠিন ম্যাথ দেখানো যেতে পারে? মনে করেন এই একটা সেট, এখানে এক্স এর মানটা বলা হয়েছে হচ্ছে এক্স স্কোয়ারটা হবে 8-এর থেকে বড়, এবং এক্স এর কিউব হবে 30-এর থেকে ছোট। তাহলে এ এর উপাদান কারা হবে, তাদের আমরা হচ্ছে একটা মান বের করতে পারি। এক্স স্কোয়ার করলে মনে করেন এক্স এর মান কত, 1 2 3 ইত্যাদি ইত্যাদি বসান, 8-এর থেকে বড় হবে কখন? এক্স এর মান যদি আপনি 4 বসান, তাহলে 4-এর স্কোয়ার করলে হবে 16। এক্স এর মান যদি 3 বসান তাহলে হবে হচ্ছে 9। তাহলে এই দুইটা 8-এর থেকে বড় পাওয়া গেছে। 2 কে স্কোয়ার করলে তো 4 হয়, সেটা তো আর 8-এর থেকে বড় না, তাহলে আমি এদেরকে নিতে পারতেছি না। আমাকে 3 4 5 6 7 এই বড় সংখ্যাগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবার আসেন 3 থেকে তাহলে শুরু হইলো। এবার 4 5 6 এক্স কিউব করে দেখি 30-এর থেকে ছোট কোথায় পাওয়া যায়। এক্স কিউব মনে করেন 4 কে যদি আমি নিই, 4-এর কিউব করলে কত হয়? 4 4 16, 16 গুণ 4 অনেক বড় সংখ্যা হয়ে যায়, সেটা কিন্তু আর 30-এর থেকে ছোট হয় না। তাহলে 4ও আমি নিতে পারবো না এখন আর। 3 কে করে দেখি কিউব, 3 কে করলে হবে হচ্ছে 3 3 9, 3 9 27। হ্যাঁ, এটা আমার পাওয়া গেছে 30-এর থেকে ছোট। তাহলে 4 কে আমি নিতে পারতেছি না, 4-এর থেকে ছোট মান নিতে হবে। কত নিলাম? 3 নিলাম। তাহলে এখান থেকে পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার 8-এর থেকে বড় সেরকম একটা সংখ্যা 3, আর এখান থেকে আমি এক্স কিউব 30-এর থেকে ছোট এরকম একটাই সংখ্যা পাচ্ছি, সেটা হলো 3। তাহলে এই সেটের উপাদান বা এই সেটের মান হচ্ছে একটাই, সেটা হলো 3। এটাই অ্যান্সার। ওকে, একটা সেকেন্ড। আচ্ছা, এই ম্যাথটা বুঝছেন কিনা একটু বললেন। জি আপু, বুঝছি। আচ্ছা, বুঝলে খুবই ভালো। আহ তো সেটের মূল বিষয়গুলা এরকমই। সেটের মধ্যে আর মানে কি আসে আসলে, সেরকম বেশি কিছু আসে না। গুণনীয়ক আর গুণিতক তো মনে হয় আপনারা বোঝেন। আহ এটা ক্লিন করি। মনে করেন একটা সংখ্যা যদি বলা হয় ধরেন 8, 8-এর গুণনীয়কের সেট বা 8-এর গুণিতকের সেট, এগুলো আপনারা বোঝেন, এগুলো অনেক সময় আসে, ইজি তারপরেও আসে আর কি। 8-এর গুণনীয়কের সেট মানে হচ্ছে কি 8কে কারা ডিভাইস করতে পারে, বা 8-এর ডিভিজর্স কারা, মানে 8কে কারা ভাগ করতে পারে, তারা হচ্ছে 8-এর গুণনীয়ক। আর 8-এর গুণিতক হচ্ছে 8, 8-এর ঘরের নামটা আর কি। 8-এর গুণিতক মানে 8 দিয়ে কারে কারে বানানো যায় সেটা। তো 8-এর গুণিতক যদি বলে, গুণিতক আর গুণনীয়ক এটা একটু মনে রাখবেন। গুণিতক হচ্ছে 8 16, 8-এর ঘরের নামটা।
মাথায় রাখ। মাইকগুলো বন্ধ রাখেন যদি আপনাদের কিছু বলার না অনলাইন থাকে। ক্লাস করতে পারি। আচ্ছা, গুণিতক হচ্ছে গিয়ে কারা? আটের ঘরের নামটা। আর গুণনীয়ক কারা? যারা আটকে ডিভাইস করতে পারবে, লাইক ওয়ান, তারপরে হচ্ছে আপনার টু, সাদনি সাদনি একাই। এরা হচ্ছে আটের গুণনীয়ক। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন, এটা মাঝে মধ্যে আসে, আসলে ভালো, না আসলে আরো ভালো। আহ এখন যদি একটু ফাংশন নিয়ে কথা বলি, ফাংশনে যে বললাম যেটা, যে ফাংশন সাধারণত খুব একটা আসে না, তারপরেও ফাংশন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, যে যদি একান্তই কখনো চলে আসে সেটা যাতে আপনারা পারেন। ফাংশনও হচ্ছে যে আপনার একটা সেটকেই নির্দেশ করতে পারে। লাইক আমি যদি লিখি এফ অফ এক্স, এতক্ষণ আমরা যে সেট বিল্ডিং পদ্ধতিতে লিখলাম বা তালিকা পদ্ধতিতে লিখলাম, এখন আমরা আরেকটা টাইপ দেখতে পারি, এফ অফ এক্স। এফ অফ এক্স ইকুয়ালস, আপনি ওই যে একটা সেটের নাম দিয়ে দিতে পারেন। মনে করেন এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি কত লিখতে পারি, আহ, মনে করেন 2x+1 যদি লিখি, আর যদি এখানে একটা শর্ত লাগাই দিই যে এক্স হচ্ছে আমার কত, মনে করেন 5-এর থেকে ছোট বা তার সমান, তাইলে এই এফ অফ এক্স এর মান কত কত হবে? মান হবে হচ্ছে, মনে করেন 5, 1 থেকে শুরু করেন, তাহলে 2 × 1 + 1 কত হয়? 3। এবার এক্স এর মান 2 বসান, তাহলে 2 × 2 = 4 আর 1 5। তারপর এক্স এর মান 3 বসান, 3 × 2 = 6 আর 1 7। তারপর এক্স এর মান 4 বসান, 4 × 2 = 8 আর 1 9। তারপর হচ্ছে এক্স এর মান 5ও বসান, যেহেতু সমান চিহ্ন দেয়া আছে, এই সমান চিহ্নটা না থাকলে আর 5 কে বসানো লাগতো না। সরি, বড় না লিখে এটা ছোট লেখা উচিত ছিল, ছোট বা সমান। তো ছোট 5-এর থেকে শুধু ছোট মানগুলোকে আমরা নিতাম যদি এখানে আমার সমান চিহ্নটা না থাকতো। এবার সমান চিহ্ন আছে তাই আমি 5 কেও নিব, তাহলে 5 × 2 = 10 আর 1 11। এই হচ্ছে আমার এফ অফ এক্স এর মান, এটাও একটা সেট। তো ফাংশন দিয়ে আমরা কি বুঝাই? ফাংশন দিয়ে আমরা সেটটাকেই বুঝাই, একটু অন্য ওয়েতে বুঝাই। ফাংশন দিয়ে আমরা মানে বৃহত্তর সেটের যে কাজগুলো সেগুলো করতে পারি। তো এখানে আমি যদি এটা কেমন একটা কোয়েশ্চেন আসছিল দেখেন, মনে করেন এই যে এফ অফ এক্স আমি লিখলাম, ঠিক আছে, এফ অফ এক্স এর মান অনেক সময় দেয়া থাকে x² + 2x + 3, এরকম একটা মান দেয়া থাকে। এবার বলে যে এফ অফ টু ইকুয়াল টু কত, এফ অফ টু ইকুয়াল টু কত। তাহলে এখানে এক্স এর জায়গায় 2 বসাই দিছি, দেখছেন বাকি সব তো একই থাকতেছে। এফ এফ আছে ঠিক জায়গা মতো, এক্স এর জায়গায় 2 বসেছি, তাহলে এই পাশে কি করবো, এক্স এর জায়গায় সব 2 বসাবো। তাহলে x², 2 এর স্কোয়ার করলে 4, প্লাস হচ্ছে 2 × 2 4, প্লাস হচ্ছে 3, ইকুয়ালস টু হয়ে যাবে 4 আর 4 8 9 10 11 হবে মান। এইটাই অ্যান্সার চাই, এরকমই ম্যাথ আসে অনেক সময়। তো এটা একটা বিষয়, এই ধরনের ম্যাথ আসতে পারে। এখানে এক্স এর জায়গায় -2 বসাই দিতে পারে, তখন আপনি এই জায়গায় মানে -2 এর স্কোয়ার করতেন, করলেও সেটা 4 থাকতো। তারপর এখানে -2 × 2 -4 হয়ে যাইতো, আর এটা হয়ে যাইতো 3 3 3 এর জায়গায় 3, ঠিক আছে। তাহলে শুধু কি হইতো, 4 আর 4 কাটা যাইতো, এটার মান হইতো 3 যদি আমি এখানে -2 বসাতাম। এভাবে প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে বসাতে পারি ফাংশনের মধ্যে। তো ফাংশনের কাজটা মূলত এরকমই। ফাংশনের আরেকটা কাজ আছে, একটা ম্যাথে আমি দেখছি যে বিসিএস আসছিল রিসেন্ট, কোন একটা বিসিএস আসছে, বেশি পুরানো দিনের বিসিএস নিয়ে তো আর আমরা কথা বলি না, আমরা সাধারণত নতুন নতুন যেসব বিসিএস ওগুলো নিয়ে কথা বলি। তো একটা ম্যাথ আসছিল কিরকম, যে এফ ইনভার্স 1 2 এটা বের করতে বলছে কার জন্য, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 1 এর জন্য। দেয়া আছে এফ অফ এক্স, আমাকে বলছে এফ ইনভার্স 2 নির্ণয় করো। এখন কথা হচ্ছে এফ অফ 2 যদি বলতো তাহলে তো আমি ইজিলি নির্ণয় করতে পারতাম, আমার তো কোনো সমস্যা হতো না। কিন্তু বলা হয়েছে এফ ইনভার্স 2, এখন আমি ইনভার্স কেমনে বাইর করবো, ইনভার্স কাকে বলে এটা তোমার আগে জানতে হবে। তো দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি ধরে নিলাম ওয়াই, ধরে নিলাম এমনি বোঝানোর জন্য। তো এফটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কি হয়ে যায়, এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই, এরকম হয়ে যায়, এটা জানবেন, এটা মনে রাখবেন। এফ কে যদি আমি এই সাইডে নিয়ে আসি, মানে এফ অফ এক্স কে ধরে নিলাম ওয়াই, তারপর আমি এক্স টাকে এই পাশে রেখে ওয়াই এর কাছে এফ কে নিয়ে গেছি, তখন এটা হয়ে যাবে ইনভার্স। এতটুকুই বেসিক, এতটুকুই মনে রাখবেন, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, তাহলে আমাকে এখন এক্স এর মান বের করতে হবে, তাহলে আমি এফ ইনভার্স ওয়াই পাবো, ঠিক আছে। তো দেখেন এফ অফ এক্স ইকুয়াল 2x + 1, এখান থেকে আমি তাহলে ধরে নিচ্ছি এটাকে ওয়াই, ঠিক আছে। এবার এইটুকু আমি আর কাজ করতেছি না, এইটুকু করলাম। এবার এখান থেকে আমি এক্স এর মানটা বের করি, তাহলে 2x = y - 1, আর 2 টার পাশে নিয়ে গেলে কত হয়ে যায়, বাই
টু। এইটা হচ্ছে আমার এক্স এর মান। এখন আমি কি পাইছিলাম, এক্স ইকুয়াল আমি এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখবো, এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু। এবার আমি এই ওয়াই এর জায়গায় যদি টু বসাই দিই, তাহলে এখানে টু মাইনাস ওয়ান, মানে শুধু ওয়াই এর জায়গায় টু বসে যাবে, এটাই তো। এফ ইনভার্স টু, এটা যদি আমি বসাই তাহলে টু মাইনাস ওয়ান থাকবে ওয়ান বাই টু ইকুয়ালস টু হাফ। এটার অ্যান্সার হবে হাফ। একটু ভালোভাবে বুঝে দেখেন যে এটা বোঝা যায় কিনা। এটা কি বোঝা যায়? জি আপু। এই ধরনের ম্যাথ আসলে পারবেন? এই ইনভার্স একটু মানে কঠিন করতে চাইলে দিয়ে দেয় এই ধরনের ম্যাথ, পারা যাবে কিনা বলেন? জি আপু। আচ্ছা, আরেকটা একটু কঠিন টাইপের, আমি আমার এটা কোথাও জানি না, আমি একটা ম্যাথ আমার মাথায় আসতেছে, আমি উদাহরণে কোথাও পাই না, আমি একটু আমার মতো করে লিখি। এক মিনিট। আমি জাস্ট আমার মতো করে একটা ম্যাথ লিখি, একটু টাফের মধ্যে লিখি, দেখেন বোঝা যায় কিনা। ফাংশন থেকে ওইরকম ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট আমি দেয়ার ইয়া করলাম তাই। ভগ্নাংশ যদি থাকে, মনে করেন এফ অফ এক্স ইকুয়ালস টু, উপরে কিছু একটা দিই 3x প্লাস 5, নিচে দিলাম মনে করেন 2x প্লাস 10। আমি কিন্তু এটা আন্দাজে বানাই দিচ্ছি, এই ধরনের কোনো ম্যাথ আছে কিনা আমি জানি না, জাস্ট দেখানোর জন্য দিলাম। তো এই ধরনের যদি ম্যাথ থাকে, এবার আমি কিভাবে বের করবো একটু বলেন তো। এফ ইনভার্স মনে করেন কত, এফ ইনভার্স ওয়ান বের করবো, কেমনে বের করবো বলেন তো। একটু মানে আইডিয়া করার চেষ্টা করেন। মান বসানো লাগবে আপু। কেন, আগে এফ ইনভার্স বের করতে হবে না, মানে এফ ইনভার্স ওয়াইটা তো আমাকে বের করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল, আমি ওয়াই ধরে নিলে ওয়াই ইকুয়াল 3x প্লাস 5 বাই 2x প্লাস 10 না? তো এবার এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো না? মনে আছে একটু আগে বললাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল হবে এফ ইনভার্স ওয়াই। ইনভার্স বের করতে গেলে এফ ইনভার্স ওয়াই কে অবশ্যই বের করতে হবে, কাজে এই এক্স টাকে এক সাইডে রেখে বাকি সব ওয়াই এর ঘাড়ে পাঠিয়ে দিতে হবে। বুঝছি বিষয়টা? জি এটা আপু। জাস্ট 2xy প্লাস 10y ইকুয়ালস টু 3x প্লাস 5, এটাই তো থাকে। এক্সটাকে আমার একটা সাইডে আনতে হবে, নাইলে আমি ইনভার্সের মান পাবো না, বুঝছেন? তো এবার 2xy এর পাশে আমি 3x কে নিয়ে আসবো, 2xy মাইনাস 3x ইকুয়ালস টু 10y, এটা মাইনাস অবশ্য, মাইনাস 10y প্লাস 5। এক্স কে আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে বলেন এখান থেকে। এক্স কে যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 2y মাইনাস 3, আর এখান থেকে থাকে 5 মাইনাস 10y, তাই তো? এটা এমনি দেখাচ্ছি, এত কঠিন ম্যাথ আসার কথা না, এমনিই দেখাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু আমি পাচ্ছি কত, 5 মাইনাস 10y, আর নিচে আসতেছে 2y মাইনাস 3। এই যে এক্স এর মানটা পাইছি, এটা আমার এফ ইনভার্স ওয়াই না? বলেন, একটু বুঝছেন? জি আপু হচ্ছে। তো আমি এক্স এর মান যেটা পাইলাম, এটা আমার যদি এফ ইনভার্স ওয়াই হয়, তাইলে ওয়াই এর জায়গায় এবার কত বসাবো, 1। তাইলে এফ ইনভার্স 1 বসাবো ওয়াই এর জায়গায়, কত হবে তাহলে 5 মাইনাস 10, 5 মাইনাস 10, আর নিচে হচ্ছে 2 মাইনাস 3। এখানে 1 বলে আর এই সংখ্যাগুলো চেঞ্জ হলো না, যদি 2 হইতো তাহলে আমি 2 গুণ দিতাম, 2 দুগুণা 4 লিখতাম, আর 10 দুগুণা 20 লিখতাম, তাই তো? এখান থেকে যা আসবে এটাই তো অ্যান্সার। বুঝছেন নাকি? জি আপু। তাহলে আগে বুঝলেন না কেন? একটু আগে যখন লিখলাম প্রথম অঙ্কটা নিয়ে চিন্তা করতে বললাম। তারপর আপু বড় দেখে। বড় দেখে ভয় পাইছেন? এটা প্রথম দিন নিষেধ করছিলাম যে বড় দেখে বা কঠিন মনে হলে কোনো কিছু এত প্রথমেই ভয় পেয়ে যাওয়ার আসলে কিছু নাই, বলছিলাম না?
একটা কাজ করবেন, বাসায় একটু প্র্যাকটিস করেন বেশি বেশি, বুঝছেন? কিছুই আসলে কঠিন না বড় না, যেভাবে ওয়ে গুলা দেখাচ্ছি, একটা দুইটা ম্যাথ আমি যেরকম দেখাচ্ছি ওইভাবে আপনি একটু প্র্যাকটিস করেন। কোনো প্র্যাকটিস আপনারা করেনও না, গ্রুপে দিতে বলছি দেনও না। মানে কি বলবো জানি না, ম্যাথ তো প্র্যাকটিস ছাড়া হবে না। বাসায় করেন ম্যাথ কখনো? সে কি ম্যাথ ট্যাথ করা হয় নাকি হয় না? আচ্ছা, আপনি আপনি এখন যে কথা বললেন, আপনি কি মানে 47 অ্যাপ্লাই করছেন নাকি? না আপু, আমি হচ্ছে ফোর্থ ইয়ারে, আমার 8th সেমিস্টার চলে এখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পরের বার অ্যাপ্লাই করতে পারবেন, তাই তো? আপনার হাতে সময় আছে। সময় আছে বলে আপনি একটু আটঘাট নেমে মানে বেঁধে নামলে আপনি হচ্ছে প্রথম বিসিএসটা যাতে ট্র্যাক করতে পারেন সেভাবে নামবেন। কোন ডিপার্টমেন্টে আপনি? আপু আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট, রোকেয়া হলেরই, আপনার হলেরই। ও আচ্ছা, তাহলে খুবই ভালো। আপনি ওই হলে থেকে নিরিবিলি যদি এই প্রথম থেকে একটু ওইভাবে ট্রাই করেন, আপনার আমার মনে হয় প্রথম বিসিএসটা ক্র্যাক করতে পারলে খুবই ভালো হয়, পরে গিয়ে আর ধৈর্য থাকতে চায় না। তো ম্যাথ গুলো এখন থেকে একটা খাতা বানান মোটা, ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করা শুরু করেন, আমার মনে হয় সেটা ভালো হবে। ঠিক আছে? জি আপু। আজকে আর কিছু বলার নাই, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে শিডিউল জানাবো, লিঙ্কটাও দিয়ে দিব। জি আপু। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।